নমস্কার বন্ধুরা, আমি আমার স্টক মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা হলো, প্রথম বিষয় হচ্ছে নিফটির নেক্সট টার্গেট কি হতে পারে। নেক্সট হচ্ছে পোর্টফোলিওর কি অবস্থা, মানে একটা জনসাধারণের পোর্টফোলিওর কি অবস্থা। আমি অনেকের সাথেই কথা বলেছি, আমি বলছি সেটা যখন এটা নিয়ে আলোচনা করছি। আমরা এই মুহূর্তে ফ্রেশ বাই কি করতে পারি বিভিন্ন স্টকে বা মিউচুয়াল ফান্ডে। আমরা এভারেজ কি করতে পারি স্টক বা মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে, মানে যা মার্কেটের অবস্থা এই মুহূর্তে আমরা এভারেজ বা ফ্রেশ বাই কি করতে পারি। আর যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হাউজিং ফিন্যান্স বলে একটা সেক্টর আছে, ওই সেক্টরে আমরা এই মুহূর্তে কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করে নেব। প্রথম কথা হচ্ছে নিফটির টার্গেট কি। দেখুন, নিফটির টার্গেট বলার আগে আমি বলি, এই মুহূর্তে নিফটির টার্গেট কিন্তু নিচের দিকেই আমি দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যে ইরান আর ইউএস এর যুদ্ধ কিন্তু, যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম যে থেমে যেতে পারে, কারণ ইরান হেরে যাচ্ছিল, সেটা কিন্তু আর দেখতে পাচ্ছি না। ইরান কিন্তু আর হারছে না। এখন কিন্তু ইরান উল্টে আমেরিকার উপরে একটু মানে ভারী পড়ে গেছে। আমরা বেশি যুদ্ধ নিয়ে আলোচনা করব না, কারণ আপনারা সবাই যুদ্ধের বিষয়ে সবাই টাইম টু টাইম খবর রাখছেন। আমরা যেইটুকু লাগবে আমাদের স্টক মার্কেট রিলেটেড নিউজ, যেগুলো যুদ্ধর সাথে লিঙ্কড আছে, সেইটুকুই আমরা আলোচনা করবো। তার তার বাইরে আমরা কিন্তু বেশি কিছু আলোচনা করব না। তো নিফটি এই মুহূর্তে টার্গেট যেটা আমরা ভেবেছিলাম প্রথমে, সেটা হলো 23,600 আমরা টার্গেট ভেবেছিলাম। তার কারণ হচ্ছে নিফটির নিচের টার্গেট, তার কারণ হচ্ছে 23,600টা একটা ভীষণ ভালো রেজিস্ট্যান্স ছিল নিফটির। কিন্তু সরি, রেজিস্ট্যান্স বলছি, সাপোর্ট ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রেডিক্ট করেছিলাম যে ইরান হয়তো হেরে যাবে, কিন্তু ইরান হারলো না। উল্টে ইরান আমেরিকার উপরে বেশ ভালো বল প্রয়োগ করছে, মিসাইল ফিসাইল অ্যাটাক করছে, যেগুলো আপনারা জানেন। আর ইরান হারও মানতে চাইছে না, আর আমেরিকাও হার মানতে চাইছে না। কিন্তু হ্যাঁ, আমেরিকা মানে ভেতরে ভেতরে তো আমেরিকা চাইছে যে যুদ্ধটা থেমে যাক। তার কারণ হচ্ছে যে আহ, অনেকটাই আমেরিকা যেটা ভেবেছিল সেটা আর হচ্ছে না। তো আহ, এই মুহূর্তে আমেরিকা অনেক চাইছে যে যুদ্ধটা থেমে যাক গিয়ে। তো যাই হোক, ইরান তো আর সেটা মেনে নিচ্ছে না। তো ওই কারণে আমাদের নিফটির একটা টার্গেট, নিফটির যেটা সাপোর্ট ছিল সেটা হচ্ছে 23,600। কিন্তু সেই সাপোর্টটা ব্রেক করে নিচে কিন্তু চলে এসছে, অনেকটাই নিচে চলে এসছে। এবার প্রবলেমটা হচ্ছে যে নেক্সট যে সাপোর্ট, বড় সাপোর্ট, সেটা কিন্তু অনেকটা নিচে, অনেকটাই নিচে। এবার আমি কতটা নিচে সেটা আর আমি আলোচনা করছি না, তার কারণ হচ্ছে যে এটা একটা প্যানিক সৃষ্টি করতে পারে, ওই জন্য আমি আর ওটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু এই যে নিফটি সাপোর্টটা 23,600 যে সাপোর্টটা ব্রেক করে নিচে এলো, এবার যুদ্ধ যদি থেমে যায় তাহলে কিন্তু যেই দিন যুদ্ধ থামার সেন্স আসবে মার্কেটে, সে মানে সেন্স মার্কেট করবে, সেদিনই কিন্তু নিফটির বটম তৈরি হয়ে যাবে। যতটাই নিফটি নিচে যাক না কেন, আগামী কিছুদিনের যুদ্ধ চললে যতটা নিফটি নিচে যাবে, যতটাই নিচে যাক না কেন, যখনই একটা সেন্স আসবে, মার্কেট বুঝতে পারবে যে নিফটি সরি, যুদ্ধ একটা থামার একটা স্লাইট একটা মানে ইন্ডিকেশন আসছে যে যুদ্ধ থামতে পারে, সেদিনই কিন্তু নিফটি বটম হয়ে যাবে। মনে রাখবেন, যুদ্ধ থামার জন্য কিন্তু মার্কেট বটম ওয়েট করবে না। যুদ্ধ থামার যে সেন্সটা, ওটাতেই কিন্তু মার্কেট রিয়েক্ট করবে, মার্কেট ডিরেকশন চেঞ্জ করে নেবে। এবার আমি 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 একটা মানে একটা টার্গেট দিচ্ছি এখানে নিফটির, যেটা কোনো রেকমেন্ডেশন নয়। সেটা হচ্ছে 22,750। এটাও যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটি মানে ফ্রি ফল তো অলরেডি হচ্ছে, আরো ফ্রি ফল হবে। এই টার্গেটটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট আমি একটা মানে আমার নিজস্ব অ্যানালিসিসে নিজের জন্যই বের করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার মনে হচ্ছে নেক্সট সানডের মধ্যে যদি যুদ্ধ থেমে যায়, মানে আমার মনে হচ্ছে যুদ্ধ থেমে যেতে পারে নেক্সট সানডের মধ্যে। কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে যে আমেরিকা ভেবেছিল যে যুদ্ধ অনেক আগেই থামিয়ে দেবে, কিন্তু থামাচ্ছে না, থামাতে পারেনি, কারণ ইরান থামাতে দেয়নি। এবার ওরা তো হাঁপিয়ে যাচ্ছে যুদ্ধে। একটা মানুষের একটা বিশ্রাম চাই যুদ্ধের মধ্যেও, কারণ ওরা ভেবেছিল যে যুদ্ধ বেশি দিন টিকবে না, কিন্তু টিকছে। এই কারণে ওদেরও একটা যুদ্ধ বিরাম চাই। তো ওরা চেষ্টা করছে যে যুদ্ধটাকে কোনোভাবে হাতে পায়ে ধরে, ডিরেক্টলি তো আর ধরতে পারছে না, কিন্তু ধরে নিন হাতে পায়ে ধরার চেষ্টাই করছে এবার ইরানের, যে আপনারা ভাই যুদ্ধটা একটু থামিয়ে দিন, আমি একটু এখান থেকে পালাই। কিন্তু এরপর দেখা যাক, যদি যুদ্ধ চলে তাহলে তো কপালে দুঃখ লেখা আছে, আর যদি যুদ্ধ থেমে যায় তাহলে তো ভালো। তো আগামী রোববারের মধ্যে যদি যুদ্ধ থেমে যায় তাহলে এই ফ্রি ফলটা বন্ধ হয়ে যেতে পারে।
আর যদি যুদ্ধ না থামে তাহলে কিন্তু মুশকিল আছে, মানে তাহলে কিন্তু এইসব টার্গেট ফার্গেট কিছু কাজ করবে না, তখন কিন্তু নিফটি কিন্তু অনেকটাই নিচে যেতে পারে, মানে কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন নয়, কিন্তু নিফটি যেতে পারে যদি যুদ্ধ না থামে। এই হচ্ছে ব্যাপার। তো আমি সাপোর্টটা আপনাদের বললাম 22,750, একটু নজর রাখবেন এই সাপোর্টটা, এই এর কাছাকাছি যখন যদি নিফটি আসে আর 1-2 দিনের মধ্যে, আর যদি যুদ্ধ না থামে তাহলে কিন্তু তারপরেও কিন্তু নিচে নামতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবার এভারেজ পোর্টফোলিও কিরকম দেখতে লাগছে এখন? দেখুন, মার্কেটে আ 10% লোকেরাই কিন্তু ইনকাম করে। বাকি 90% কিন্তু লোকসান করে। আর এই মুহূর্তে যারা 10% ইনকাম করছে তাদেরও পোর্টফোলিও ডাউন। তো আপনি খুব বেশি কিন্তু পিছিয়ে নয়। আপনি ভাবছেন যে আমারই পোর্টফোলিও 40-50% ডাউন হয়ে গেছে, তা কিন্তু নয়। যারা বড়, বড় তাবড়-তোবড় লোকজন তাদেরও কিন্তু পোর্টফোলিও ডাউন 40% 50% করেই ডাউন অনেকেরই। সবার হয়তো নয়, কিন্তু অনেকের হয়তো কম ডাউন, কিন্তু অনেকেরই কিন্তু ডাউন। তার কারণ হচ্ছে যে তার ডাউনের কারণ হচ্ছে ওই মিড ক্যাপ আর স্মল ক্যাপ। মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু ভালো পড়েছে। ওর জন্য ডাউন হয়েছে। কারণ এগুলো তো রিস্কি শেয়ার। আর এসব যুদ্ধের টাইমে তো আরো এগুলো রিস্ক হয়ে যায়। কারণ এসব শেয়ারের যুদ্ধর টাইমে তো ধ্বংসও হয়ে যেতে পারে। এবার এসব শেয়ারগুলো কোম্পানিগুলো উঠেই যেতে পারে। যদি ব্যবসা না করতে পারে তাহলে উঠে যেতে পারে। তো এই কারণে মানে এইসব শেয়ারের ভ্যালুয়েশন গুলো অনেকটাই পড়ে যায় যখন যুদ্ধের টাইম আসে। কিন্তু যদি যুদ্ধ থেমে যায় তাহলে এরা আবার ওখান থেকে আবার রকেট হয়ে যাবে। তো বলা যায় না কিছু। এইজন্য পোর্টফোলিওটা ম্যাক্সিমাম আজকাল মিড 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 ক্যাপ আর ওই স্মল ক্যাপে মানুষ বেশি ইনভেস্ট করতে লেগেছে অনেক লোভের আশায়। যার জন্য যখন লোকসান হচ্ছে তখন মারাত্মক পোর্টফোলিওতে ডেন্ট পড়ছে, মানে মারাত্মক পোর্টফোলিওর নিচেও যাচ্ছে এইসব কারণে। আমাদের কাছে যদি স্টক থাকে, মানে নিফটি ফিফটি বা বড় যে স্টকগুলো যেগুলো ভালো ভালো কোম্পানি, সেগুলো যদি স্টক থাকতো তাহলে কিন্তু প্রফিট হয়তো কম হতো কিন্তু আমাদের নিচে পড়তো না। কিন্তু আমাদের কাছে যদি এসব মানে হাই বিটা স্টক থাকে তাহলে কিন্তু মুশকিল। ওই কারণে পোর্টফোলিও কিন্তু এভারেজ পোর্টফোলিও ডাউন, সবারই ডাউন, মানে মোটামুটি যারা বড় পোর্টফোলিও। কারণ আমি ফান্ড ম্যানেজারের সাথে কথা বলেছি, আমি কয়েকজন ফান্ড ম্যানেজারকে চিনি, তাদের মধ্যে 1-2 জনের সাথে আমার কথা হয়েছে এই সপ্তাহে। তো ওদের থেকে যা জানতে পারলাম তাতে পোর্টফোলিও কিন্তু ভালো রকমেরই ডাউন আছে, মিউচুয়াল ফান্ডেও ডাউন আছে, আর শেয়ারে তো আপনারা জানেনই কি অবস্থা পোর্টফোলিও। আচ্ছা, এবার আমরা কি ফ্রেশ বাই করতে পারি এই মুহূর্তে? দেখুন, আমরা কিন্তু ফ্রেশ বাই করা থেকে অ্যাভয়েড, একটু একটু দূরে থাকলেই বেটার। ফ্রেশ বাই করতে পারি আমরা হালকা হালকা, কিন্তু আমরা ফ্রেশ বাই করতে, যদি ফ্রেশ বাই করতে হয়, কোনো স্টক আপনি কখনো নেননি, ওই স্টকটা যদি আপনি নিতে চান তাহলে আমার মনে হয়, যেটা আমার পার্সোনাল মত, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরটা ভালো হতে পারে আর অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরটা ভালো হতে পারে। তার কারণ হচ্ছে যে এগুলোই তো দেখতে পাচ্ছেন তো, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে প্রবলেম হচ্ছে, ডিফেন্স বোমাবাজি হচ্ছে, তো ডিফেন্স সেক্টরে মানে একটা আহ, উপরের যে মানে উপরের দিকে স্টক মুভ করতে পারে, কিন্তু এটা কোনো রেকমেন্ডেশন নয়, কারণ কোনো কিছুই বলা যায় না। এগুলো মানে একটা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলা, কিন্তু এইরকম যুদ্ধ আমরা তো আগে দেখিনি, অ্যাটলিস্ট আমাদের যে যারা এই জামানার ছেলে মেয়েরা তারা কিন্তু এইসব যুদ্ধ দেখেনি, এই জন্য বলাটা খুব মুশকিল। কিন্তু তাও যদি ইনভেস্ট করতে হয়, ফ্রেশ বাই করতে হয়, তাহলে ছোট্ট হালকা করে ডিফেন্স আর অয়েল এন্ড গ্যাস সেক্টরে বাই করা যেতে পারে, কোনো রেকমেন্ডেশন নয়। এভারেজ কি করতে পারি? এভারেজ কিন্তু করার থেকে দূরে থাকাই ভালো, কারণ যেই শেয়ার লোকসানে আছে সেই শেয়ারে আপনি যদি এভারেজ করেন তাহলে কিন্তু আরো লোকসানটা কিন্তু ক্রমশ আরো বেড়ে যাবে গিয়ে। তো এভারেজ করাটা আমাদের কিন্তু এই মুহূর্তে এইসব মার্কেটে উচিত নয়। ফ্রেশ বাই কম করা যেতে পারে, আমি তাও বলবো অ্যাভয়েড করুন, কিন্তু যদি একটু মার্কেট কন্ডিশন ভালো হয় তখন ফ্রেশ বাই করাটা ঠিক আছে, কিন্তু যুদ্ধকাল চলাকালীন ফ্রেশ বাই করাটা মুশকিল, মানে মানে খুব একটা ভালো আইডিয়া নয়। এভারেজ করা তো একদমই মানে ভালো আইডিয়া নয়, এভারেজ করাটা ডেঞ্জারাস, কারণ আপনার যে শেয়ার অলরেডি ধরে নিন 50-60% পড়ে গেছে, সেটাতে আপনি এভারেজ করছেন, আবার পড়ে যাবে সেটা, আপনার তো ওই যে ফলটা হবে সেটা কিন্তু 60%, তখন আর 60 থেকে 70 আসতে বেশি দেওয়ার সময় লাগবে না, ঝটঝট করে মানে 10% 15% ইজিলি পড়ে যাবে, কারণ আপনি ভলিউমটা বাড়িয়ে দিয়েছেন শেয়ারে। তো ওই সময় কিন্তু এভারেজ করাটা মুশকিল। আচ্ছা, এবার হাউজিং ফিন্যান্স নিয়ে একটু আলোচনা করে নিই। অ্যাকচুয়ালি আমার একজন জানাশোনা হাউজিং ফিন্যান্স নিয়ে আমাকে কোয়েশ্চেন করেছিল কয়েকদিন আগে। তো আমি ভাবলাম যে সবার স্বার্থে আমি হাউজিং ফিন্যান্স নিয়ে একটু আলোচনা করে নিই। এই যুদ্ধের সময় কি হতে পারে? হাউজিং ফিন্যান্স যে কোম্পানিগুলো, আমি স্পেসিফিক কোম্পানির নাম বলছি না, হাউজিং ফিন্যান্সের যে কোম্পানিগুলো, ওগুলো থেকে যুদ্ধ চলাকালীন একটু দূরেই থাকবেন। তার কারণ হচ্ছে যে যুদ্ধ চলাকালীন চাকরি বাকরিরও অবস্থা খারাপ,
হয়ে যায়, মানুষের চাকরি থাকবে কিনা কি থাকবে না তারও কিন্তু একটা মানে আনসার্টেনটি চলে আসে। আমিও একজন চাকরিজীবী, আমারও একটা আনসার্টেনটির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, চাকরি থাকবে কি থাকবে না। তো চাকরি যদি মানুষের না থাকে তাহলে ইএমআইটা দেবে কি করে, আর ইএমআই যদি না দেয় তাহলে হাউজিং কোম্পানি চলবে কি করে। তো এই মুহূর্তে যুদ্ধের টাইমে একটু অ্যাভয়েড করাটাই বেটার। যদি ভালো আবার সিচুয়েশন হয়ে যায় তখন দেখা যাবে, তখন দেখতে হবে কি করা যায়, কিন্তু এই মুহূর্তে তো সেটা বলা সম্ভব না কি ধরনের সিচুয়েশন তৈরি হবে। তো আমার মনে হয় একটু অ্যাভয়েড করাটাই বেটার এই মুহূর্তের জন্য। এভারেজ বাই তো একদমই না, এভারেজ বাই তো হাউজিং ফিন্যান্সে মানে ওটা তো মানে ডেঞ্জারাস, আর ফ্রেশ বাইংও ডেঞ্জারাস, দুটোই ডেঞ্জারাস হাউজিং সেক্টরের জন্য। তো আমার মনে হয় যা আছে সেটা থাকুক, সেটাকে বিক্রি করার দরকার নেই। যা আছে থাকতে পারে, মানে এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমার মনে হয় যে যেটা আছে সেটা থাকলেও ঠিক আছে। বেচার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার নিজস্ব। তো এই হচ্ছে ব্যাপার। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই কয়েকটা ভাবলাম পয়েন্টগুলোকে আমি আপনাদের সামনে রাখি। তো আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে। ধন্যবাদ।